the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আমাদের এসএলএসটি লাইফ সায়েন্সের পিওয়াইকিউ যে সেশনটা চলছে তার আজকে পার্ট 2। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে মার্সুপিয়ালিয়া বর্গের বৈশিষ্ট্য নয় কোনটি, which is not a characteristic of the genus Marsupialia. ফার্স্ট অপশনে বলা হচ্ছে দে হ্যাভ বিগস বাট নো টিথ। এরপরে ফিমেল গিভস বার্থ টু বেবিস। প্রথমে আমরা 1 by 1 অপশনগুলো দেখে নেব। প্রথমে যেটা বলা হচ্ছে আমাদের দে হ্যাভ বিগস বাট নো টিথ, এটা কিন্তু ভুল। এদের বিগ থাকে না, ওকে, বিগ কিন্তু এদের থাকে না, কিন্তু এদের দাঁত থাকে, ওকে। দে ডু নট হ্যাভ beak, okay, but have teeth. এখানে স্টেটমেন্টটা উল্টো দেওয়া রয়েছে। আর যদি আমরা বিকের কথা বলি, বিকটা কার ক্ষেত্রে থাকে? এইটা আমাদের বার্ডসদের ক্ষেত্রে দেখা যায়, অথবা আমরা বলতে পারি প্ল্যাটিপাস, তার ক্ষেত্রে কিন্তু বিক পাওয়া যায়, ওকে। এরপর এখানে বলা হচ্ছে ফিমেল গিভস বার্থ টু বেবিস, ওকে। স্ত্রী প্রাণী বাচ্চা প্রসব করে, হ্যাঁ, এটা এর ক্ষেত্রে স্ত্রী প্রাণী বাচ্চা প্রসব করে। এরপরে ইম্যাচিওর বেবিস গ্রো আপ ইন মার্সুপিয়ালিয়া স্যাক্স, এটাকে মার্সুপিয়াল স্যাক্স বলা হয়। এখানে ইম্যাচিওর বেবিটা গ্রো আপ হয়, ইয়েস, দিস ইজ অলসো ট্রু। আমাদের মার্সুপিয়ালসদের ক্ষেত্রে কি হয়, যে বেবি যেটা বর্ন হয় তার সেটা কিন্তু এক্সট্রিমলি ইম্যাচিওর বেবি কিন্তু বর্ন হয়। তারপরে সেই ইম্যাচিওর বেবিটা তার পরবর্তী যে বাকি ডেভেলপমেন্ট প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে ইনসাইড দি মার্সুপিয়াল পাউচ অথবা মার্সুপিয়াল স্যাক, ওকে। তো বেবিজ born extremely immature and complete its development in marsupial pouch. Okay. এরপর বলা হচ্ছে রিমুভাল অ্যাবসেন্ট ভেজাইনা অ্যান্ড ইউটেরাস টু ইচ। ভেজাইনা ইউটেরাস দুটো করে, হ্যাঁ, এর মধ্যে দুটো ইউটেরাস থাকে এদের মধ্যে, ভেজাইনা দুটো ল্যাটারাল ভেজাইনা এদের মধ্যে প্রেজেন্ট থাকে। তো এটাও আমাদের ট্রু, ওকে। তো আমাদের যে রং অপশন, উইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ জিনাস মার্সুপিয়ালিয়া, তো আমাদের ক্যারেক্টারিস্টিক কোনটা হবে না, এদের মধ্যে বিগটা থাকে না, ওকে, দে ডু নট হ্যাভ বিগ। তো এটা আমাদের এখানে বিগ আছে দেওয়া রয়েছে, তাই এই স্টেটমেন্টটা আমাদের ভুল হবে। আর আমরা যদি মার্সুপিয়াল স্যাকের কথা বলি বা মার্সুপিয়াল পাউচ, এইটা কিন্তু ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ মার্সুপিয়ালস, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মার্সুপিয়ালস, ওকে। এবার আমি যদি এক্সাম্পলের কথা বলি, তাহলে একটা মার্সুপিয়াল প্রাণী হলো কিন্তু আমাদের ক্যাঙ্গারু। এদের পেটের নিচের অংশে কিন্তু এখানে একটা স্যাক বা পাউচ প্রেজেন্ট থাকে, যেখানে বেবিটা ডেভেলপমেন্ট প্রসেস পুরো হয়, ওকে, সম্পূর্ণ হয়। তো এই যে পাউচ, এটাকে কিন্তু বলা হয় মার্সুপিয়াল পাউচ, যেখানে বেবিটা থাকে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন? এটা সিঙ্গার অ্যান্ড নিকলসন হবে। ওয়াটসন ক্রিকের যদি আমি কথা বলি, তাহলে এরা কিন্তু ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা প্রপোজড ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ওকে। আমাদের আনসার সিঙ্গার অ্যান্ড নিকলসন হবে। আর আমরা যদি ফ্লুইড মোজাইক মডেলটা বলি, সেটা দেখতে কিরকম হয়? সেটা দেখতে আমাদের এইরকম হয়। এইখানে আমাদের লিপিড বাইলেয়ার থাকে, লিপিডের দুটো লেয়ার কিন্তু এইভাবে অ্যারেঞ্জ থাকে, ওকে। উপরেও লিপিড থাকে, নিচেও লিপিড থাকে, বাইলেয়ার অফ লিপিড। আর এর মাঝে কিন্তু প্রোটিন প্রেজেন্ট থাকে, তো এই যে প্রোটিন, এটা কিন্তু দুই ধরনের হতে পারে, পেরিফেরাল অর ইন্টিগ্রাল প্রোটিন। আর এই যে প্রোটিনটা, এইটা কিন্তু ল্যাটারাল মুভমেন্ট করতে পারে,
দুই সাইডে মুভমেন্ট করতে পারে। আর এই যে মুভমেন্ট অ্যালাউ করে কি, এই যে লিপিড মেমব্রেনটা রয়েছে এর এর একটা নেচার হচ্ছে কোয়াসি ফ্লুইড নেচার। তো এই যে লিপিড বাইলেয়ার এটা কিন্তু আমাদের কোয়াসি ফ্লুইড নেচারের হয়। আর এর যে ফ্লুইডিটি এর জন্যই কিন্তু আমাদের এই যে প্রোটিনগুলো যেগুলো প্রেজেন্ট রয়েছে তারা কিন্তু ল্যাটারাল মুভমেন্ট করতে পারে। ওকে, এই জন্যই কিন্তু এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এর পরের প্রশ্নে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অভ্যন্তরে যে অসংখ্য টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচার দেখা যায় সেগুলোকে কি বলা হয়? দ্য নিউমেরাস টেনিস র্যাকেট লাইক স্ট্রাকচার্স ফাউন্ড উইদিন দ্য মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ওকে, এদেরকে কি বলা হয়? এদেরকে কিন্তু বলা হয় আমাদের অক্সিজোম পার্টিকেলস। এদেরকে বলা হয় অক্সিজোম। ওকে, আমরা যদি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা দেখতে পাবো বাইরের যে স্ট্রাকচার, এই বাইরের যে মেমব্রেন এটাকে কিন্তু বলা হয় আউটার মেমব্রেন। ভেতরেরটাকে বলা হয় ইনার মেমব্রেন। ওকে, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ থাকে। আর এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যেটা আমাদের ইনার মেমব্রেনের সাথে যুক্ত, এইটাকে বলা হয় আমাদের অক্সিজোম পার্টিকেল। ওকে, এটা কার সাথে যুক্ত? এটা ইনার মেমব্রেনের সাথে যুক্ত, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন, অথবা এটাকে বলা যেতে পারে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ওকে, আর দুই মেমব্রেনের মাঝে যে স্পেস এইটাকে কিন্তু বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ইন্টারসেক্সের জিনোটাইপ কি? হোয়াট ইজ দ্য জিনোটাইপ অফ ইন্টারসেক্স? ইন্টারসেক্স মানে যার মধ্যে মেল অ্যান্ড ফিমেল দুটোরই বৈশিষ্ট্য প্রেজেন্ট থাকবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 2a প্লাস XXY, এরপরে 2a প্লাস XY, এটা তো নর্মাল মেল, দিস ইজ নর্মাল, সরি দিস আর নট পসিবল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সেট অফ অটোসোম রয়েছে আর একটা আমাদের সেট অফ সেক্স ক্রোমোসোম রয়েছে। তো এইটা আমাদের নর্মাল মেল, these are normal male. আর in case of human 3 sets of autosomes are not possible, তো এই দুটো এক্সিস্ট করে না। আর এটার যদি আমরা কথা বলি তাহলে এটা জিনোটাইপ হচ্ছে আমাদের ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে এটা দেখা যায়, ক্লাইনফেল্টার সিনড্রোম। ওকে, আর ক্লাইনফেল্টার সিনড্রোম হচ্ছে আমাদের একটা ইন্টারসেক্স। তো আমাদের জিনোটাইপ হয়ে যাবে 2a XXY। এইখানে 2a যেটা, এই 2a পার্টটা কি ডিনোট করছে? টু সেট অফ অটোসোম, টু সেটস অফ অটোসোম। ওকে, আর এইখানে যে XXY নর্মালি কি থাকে? XY ইন কেস অফ মেল, বাট এইখানে একটা এক্স ক্রোমোসোম কিন্তু এক্সট্রা রয়েছে, অ্যান এক্সট্রা এক্স ক্রোমোসোম ইন মেল, অ্যান এক্সট্রা এক্স ক্রোমোসোম ইন মেল। এরপরে বলা হচ্ছে মিজোরাম থেকে যেসব ভাজক কলা নীরের টিউমার গঠন করে তাদেরকে কি বলা হয়? হোয়াট আর দ্য গ্রোথস ফ্রম দ্য মিজোরাম দ্যাট ফর্ম বিনাইন টিউমার? ওকে, আমাদের অপশনে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া রয়েছে সার্কোমা। সার্কোমা মানে হচ্ছে এটা আমাদের একটা টিউমার যেটা মিজোরাম থেকে উৎপন্ন হয়। তো দিস ইজ টিউমার অরিজিনেটেড ফ্রম মিজোরাম। ওকে, তো এই অবধি তো আমাদের অপশন, আমাদের আনসারটা ভেরিফাই হচ্ছে যে আমাদের আনসার এটাই হওয়ার কথা। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এখানে বিনাইন টিউমারের কথা বলা হয়েছে, কিন্তু সার্কোমা যেটা হয় এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার হয়, দিস ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার। ওকে, কিন্তু আমরা যদি মিজোরাম থেকে উৎপন্ন বিনাইন টিউমারের কথা বলি তাহলে বিনাইন টিউমারের মধ্যে আমাদের রয়েছে লাইপোমা,
অথবা আমরা বলতে পারি ফাইব্রোমা, অথবা বলতে পারি আমরা অস্টিওমা। ওকে, এই ধরনের ক্যাটাগরি কিন্তু রয়েছে আমাদের মিজোডার্মাল যে বিনাইন টিউমার তাদের ক্ষেত্রে। কিন্তু মিজোডার্ম থেকে যে ম্যালিগন্যান্ট টিউমারটা তৈরি হয় তাকে আমরা সার্কোমা বলে থাকি। এরপরে আমরা যদি লিম্ফোমার কথা বলি, তাহলে লিম্ফোমা হচ্ছে কিন্তু আমাদের একটা ক্যান্সার। দিস ইজ ক্যান্সার অফ লিম্ফ্যাটিক সিস্টেম, ক্যান্সার অফ লিম্ফ্যাটিক সিস্টেম। এরপরে কার্সিনোমার যদি আমরা কথা বলি, তাহলে এটা এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার। দিস ইজ ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার ফ্রম এপিথেলিয়াল সেলস, ফ্রম এপিথেলিয়াম বলতে পারি আমরা। আর আমরা জানি যে এপিথেলিয়াম আমাদের তিনটে জার্ম লেয়ারে প্রেজেন্ট থাকে, মিজোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম, তিনটেতেই। কিন্তু যে ম্যালিগন্যান্ট টিউমার ফ্রম এপিথেলিয়াম যেটা আমাদের হয়, এইটা মানে আমাদের কার্সিনোমা যেটা হয় সেটা মূলত আমাদের এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এই দুই জার্ম লেয়ারে যে আমাদের এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে সেখান থেকে কিন্তু এটা অরিজিনেট হয়। ওকে, এরপরে আমাদের লিউকেমিয়ার কথা যদি আমরা বলি, তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি যে লিউকেমিয়া হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার। আর এটা লিঙ্ক থাকে আমাদের লিঙ্কড উইথ বোন ম্যারো, স্পেশালি রেড বোন ম্যারো। ওকে, তো আমাদের সরাসরি কোনো আনসার কিন্তু ম্যাচ করছে না। এখানে বিনাইন টিউমারের কথা বলা হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সার্কোমা আমাদের ম্যালিগন্যান্ট টিউমার, কিন্তু এখানে বলা হচ্ছে মিজোডার্মাল অরিজিন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মিজোডার্মাল অরিজিন রয়েছে, বাকি কোনো অপশন কিন্তু আমাদের ক্লোজেস্ট আনসার হচ্ছে না, তাই আমরা এটাকে ক্লোজেস্ট আনসার হিসেবে কনসিডার করতে পারবো। তো আমাদের আনসার এখানে সার্কোমা হবে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে যখন ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার প্রান্তীয় হয়ে থাকে তখন তাকে কি বলা হয়? when the centromere is terminal to the chromosome then it is called, এটাকে কি বলা হয়? যখন আমাদের টার্মিনাল পজিশনে থাকে তখন সেটাকে আমরা অ্যাক্রোসেন্ট্রিক বলে থাকি। সরি, একদম টার্মিনাল বলেছি না? হ্যাঁ, একদম যখন টার্মিনাল থাকবে তখন আমরা সেটাকে টিলোসেন্ট্রিক বলবো। ওকে, তো সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ক্রোমোজোম জেনারেলি 4 টাইপের হয়ে থাকে। একদম মাঝামাঝি যদি আমাদের সেন্ট্রোমিয়ারটা থাকে, একদম মাঝামাঝি পজিশনে, তখন এইটাকে আমরা বলে থাকি মেটাসেন্ট্রিক। এরপর আমরা একটা বেস লাইন নিয়ে নেবো এখানে। এইবার একদম মিডল পয়েন্ট থেকে যদি কিছুটা নিচের দিকে থাকে কিন্তু কাছাকাছি থাকবে আমাদের মিডল পয়েন্টের, তাহলে এই ক্ষেত্রে যে ক্রোমোজোমটার গঠন তৈরি হবে এটাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক। ওকে, এরপর যদি সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের কাছাকাছি চলে আসে কিন্তু একদম প্রান্তিক পজিশনে থাকবে না, কিন্তু প্রান্তের কাছাকাছি থাকবে, তো এই পজিশনে এটাকে বলা হয় আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। এরপরে যদি আমাদের একদম প্রান্তে চলে আসে, সেন্ট্রোমিয়ার যদি একদম প্রান্তে থাকে তখন এইটাকে আমাদের বলা হয় টিলোসেন্ট্রিক। ওকে, এবার এদের শেপ সম্বন্ধেও কিন্তু প্রশ্ন আসে। যদি একদম মাঝামাঝি সেন্ট্রোমিয়ার থাকে তখন কিন্তু সেই ক্ষেত্রে এইটা আন্ডার মাইক্রোস্কোপ ভি শেপের দেখায়। ওকে, যদি আমাদের সেন্টারের কাছাকাছি থাকে তখন এটা দেখায় আমাদের এল শেপের, এল শেপ। এরপরে যদি আমাদের একদম প্রান্তের কাছাকাছি থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা জে শেপের দেখায়। ওকে, এরপর যদি একদম প্রান্তে থাকে তখন এটা একদম আই শেপের দেখায়। ওকে, দেখতে এটা অনেকটা আই এর মতো হয়। তো এদের শেপের, যদি শেপের কথা বলি, শেপস, তাহলে এইটার শেপ হবে আমাদের ভি শেপ, এইটার শেপ হবে এল, এইটার শেপ হবে জে, আর এইটার শেপ হবে আমাদের আই শেপ। ওকে, এইখানে এটা হয়ে গেল আমাদের মেটাসেন্ট্রিক, এটা হয়ে যাবে সাবমেটাসেন্ট্রিক, ওকে, এইটা হবে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক,
আর এইটা হবে আমাদের টিলোসেন্ট্রি। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে চক্রাকার ডিএনএ পাওয়া যায় কোন অর্গানেলে? আমরা একটু আগে দেখলাম যে সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কার মধ্যে থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ওকে, তো মাইটোকন্ড্রিয়া এর মধ্যে কিন্তু আমাদের সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে। একটু আগে আমরা স্ট্রাকচারটাও দেখেছিলাম যে আমাদের মাইটোকন্ড্রিয়া যেটা থাকে এর মধ্যে কিন্তু আমাদের সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পাওয়া যায়। ওকে, এরপর বলা হচ্ছে পৃথিবীর আনুমানিক বয়স কত? এটা হচ্ছে আমাদের 4.6 বিলিয়ন, 4.6 বিলিয়ন ইয়ার্স, দ্য অ্যাপ্রক্সিমেট এজ অফ আর্থ। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? এটা হচ্ছে আমাদের নাইট্রোব্যাক্টার। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাদের বলা হয়? যারা অ্যামোনিয়া থেকে এরা কি করে, দে কনভার্ট অ্যামোনিয়া ইনটু নাইট্রাইট, আর নাইট্রাইট থেকে তৈরি করে নাইট্রেট। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কিন্তু বলা হয় আমাদের নাইট্রিফিকেশন প্রসেস। এই যে প্রসেসটা এটাকে বলা হয় নাইট্রিফিকেশন। আর এইখানে যে ব্যাকটেরিয়া আমাদের হেল্প করে থাকে তাদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। এই যে আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এদের যদি আমরা আরো এক্সাম্পলের কথা বলি তাহলে আমাদের কাছে আরো কিছু এক্সাম্পল রয়েছে। একটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোব্যাক্টার, নাইট্রোব্যাক্টার। আরো রয়েছে আমাদের কাছে নাইট্রোসোমোনাস, নাইট্রোসোমোনাস। এছাড়া আমাদের কাছে রয়েছে নাইট্রোস্পাইরা, নাইট্রোস্পাইরা। এছাড়া নাইট্রোকক্কাস বা নাইট্রোসোবোলাস, সরি নাইট্রোসোলোবাস। ওকে, নাইট্রোকক্কাস, নাইট্রোসোলোবাস। ওকে, এই ধরনের বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের কাছে রয়েছে। আর এরা প্রত্যেকে কিন্তু আমাদের এটসেট্রা আরো অনেক রয়েছে। এরা প্রত্যেকে আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। মূল যে আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে আমাদের যে নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস এই দুটো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এই নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস এই দুটো আমাদের গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ওকে, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। দুধওয়া ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন উত্তরপ্রদেশ। আমরা যদি এটা মানচিত্রে দেখি তাহলে দেখতে পাবো আমাদের এটা ইউপিতে রয়েছে। দিস পোর্শন ইজ ইউপি। এইখানে আমাদের রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক, আর এটা কিন্তু একবারে নেপালের বর্ডারে অবস্থিত। ওকে, একদম নেপালের বর্ডার লাগোয়া স্থানে অবস্থিত। সো দিস পোর্শন ইজ আওয়ার ইউপি। ওকে, আর আমাদের দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটায় রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক। এরপর বলা হচ্ছে নিচের কোনটি আমাদের ইউক্যারিওটিক কোষে থাকে না? তো ইউক্যারিওটিক কোষে আমাদের কোষ প্রাচীর থাকে, এটিএস রাইবোসোম থাকে, সাইটোপ্লাজম থাকে, কিন্তু নিউক্লিয়েড থাকে না। নিউক্লিয়েড হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। তো নিউক্লিয়েড কিন্তু আমাদের ইউক্যারিওটিক কোষে থাকবে না। ওকে, বাকি প্রত্যেকটাই থাকবে, এটা আমাদের থাকবে। আর নিউক্লিয়েডটা কি? নিউক্লিয়েডকে বলা হয় আমাদের নেকেড ডিএনএ, অথবা এটাকে বলা যেতে পারে নিউক্লিয়াস ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন। যে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার এনভেলপ থাকে না সেটাকে আমরা নিউক্লিয়েড বলে থাকি, প্রিমিটিভ নিউক্লিয়াস। এরপর বলা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া হলো, ওকে, এটা আমাদের রোডোসিউডোমোনাস। এইটা আমাদের হচ্ছে একটা পার্পল নন সালফার ব্যাকটেরিয়া। এটা একটা পার্পল নন সালফার ব্যাকটেরিয়া, নন সালফার ব্যাকটেরিয়া। ওকে, এরপর বলা হচ্ছে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করে কে? ওকে, ইন প্লান্ট সেলস দ্য সাইটোপ্লাজম ইজ কানেক্টেড বাই
কার সাহায্যে কানেক্টেড থাকে সেটা আমরা বলে থাকি প্লাজমোডেসমাটা। ওকে, এটা হচ্ছে আমাদের প্লাজমোডেসমাটা, প্রত্যেকেই জানো। আমরা যদি ফিগারটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো প্লান্ট সেল রয়েছে, আর এদের মাঝে এই যে একটা সাইটোপ্লাজমীয় কানেকশন, মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, যে গ্যাপের মাধ্যমে কিন্তু এই সাইটোপ্লাজমটা কানেক্টেড রয়েছে। তো এই যে একটা জানালার মতো একটা স্ট্রাকচার, যার সাহায্যে দুই কোষে সাইটোপ্লাজম কানেক্টেড থাকে, যাতে করে দুই কোষের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাক্রোমলিকিউলস বা মাইক্রোমলিকিউলসের আদান প্রদান হতে পারে, এটাকে আমরা কি বলে থাকি? প্লাজমোডেসমাটা বলে থাকি। এরপর বলা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে উপস্থিত কিন্তু প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অনুপস্থিত। প্রোক্যারিওটিক কোষে কি থাকে না? আরএনএ থাকে, ডিএনএ থাকে, ওকে, হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না। হিস্টোন প্রোটিন কেবলমাত্র আমাদের ইউক্যারিওটিক কোষে থাকে, অনলি প্রেজেন্ট ইন ইউক্যারিওটিক সেল। ওকে, এইটা কিন্তু আমাদের প্রোক্যারিওটিক কোষে অ্যাবসেন্ট থাকবে, এটা থাকবে না, বাকি দুটো থাকবে। ওকে, আর প্রোক্যারিওটিক সেলের যদি আমরা জেনেটিক ম্যাটেরিয়ালের কথা বলি, তাহলে সেখানে আমাদের হিস্টোন প্রোটিন থাকে না, অ্যাবসেন্ট থাকে। নিউক্লিয়ার এনভেলপ থাকে না, এই দুটো অ্যাবসেন্ট থাকে। এই জন্য এদের যে ডিএনএ, এটাকে ন্যাকেড ডিএনএ বলা হয়। কি বলা হয়? ন্যাকেড ডিএনএ। এরপর বলা হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান সংরক্ষিত বস্তু, দ্য মেইন স্টোরড ম্যাটেরিয়াল ইন প্লান্ট সেল, এটা আমাদের স্টার্চ। ওকে, বাকি ইনসুলিন তো আমাদের উদ্ভিদ কোষে থাকে না। ওকে, জাইমোজেন দিস ইজ অ্যান এনজাইম, এটাও আমাদের অ্যানিমাল সেলের সাথে জড়িত। গ্লাইকোজেন, এটাও কিন্তু থাকে না। আমরা যদি স্টোরেজের কথা বলি, কার্বোহাইড্রেট কিন্তু, অথবা যদি আমরা গ্লুকোজের কথা বলি, সরাসরি গ্লুকোজের কথা বলি, তাহলে গ্লুকোজ প্লান্ট সেলে আর অ্যানিমাল সেলে কিভাবে স্টোর হয়? ওকে, আমরা যদি প্লান্ট সেলের কথা বলি, প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, কি বিষয়ে আমরা কথা বলছি? এই কথাটা হচ্ছে কিন্তু আমাদের স্টোরেজ সম্বন্ধে, স্টোরেজ অফ গ্লুকোজ। তো স্টোরেজটা আমাদের প্লান্ট সেলে হয়ে থাকে কিন্তু অ্যাজ স্টার্চ রূপে কিন্তু এটা সংরক্ষিত থাকে। আর অ্যানিমাল সেলের যদি কথা বলি, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয়ে যায়। ওকে, ইনসাইড আওয়ার লিভার। তো এটা গ্লাইকোজেন রূপে কিন্তু সংরক্ষিত থাকে। ওকে, তো স্টার্চ কোথায় পাওয়া যাবে? আমাদের উদ্ভিদ কোষে। ওকে, তো এখানে আমাদের আনসারটা স্টার্চ হয়ে যাবে। গ্লাইকোজেনটা কোথায়? অ্যানিমাল সেল অনলি। এরপর আমাদের বলা হচ্ছে নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত থাকে। নিউক্লিওসাইডটা কি আমাদের? আমরা যদি নিউক্লিওসাইডের কথা বলি, হোয়াট ইজ মিসিং ইন নিউক্লিওসাইড? নিউক্লিওসাইড হচ্ছে আমাদের নাইট্রোজেনাস বেস প্লাস পেন্টোজ সুগার, মিন্স সুগার, অথবা পেন্টোজ সুগার লিখে দিই, এটা পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস। তো এখানে কি হয়ে যাবে আমাদের? আর নাইট্রোজেনাস বেস অ্যান্ড পেন্টোজ সুগারের মধ্যে আমাদের বন্ড থাকে, দ্যাট ইজ গ্লাইকোসাইডিক বন্ড। তো এখানে গ্লাইকোসাইডিক বন্ডের কথা বলা নেই। হ্যাঁ, হাইড্রোজেন বন্ডে যদি আমরা কথা বলি, তাহলে নাইট্রোজেন বেসের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। ইয়েস, তো আমাদের কোনটা হয়ে যাবে? হাইড্রোজেন বন্ড থাকবে, বেস থাকবে, সুগার থাকবে, কিন্তু ফসফরিক অ্যাসিড থাকবে না। ওকে, তো ফসফরিক অ্যাসিড আমাদের আনসার হবে। মিসিং জিজ্ঞেস করা হয়েছে ফসফরিক অ্যাসিড। কিন্তু আমরা যদি নিউক্লিওটাইডের কথা বলি, সেখানে কিন্তু আমাদের ফসফরিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। নিউক্লিওটাইড এইখানে কি হয়? আমাদের নাইট্রোজেনাস বেস প্লাস পেন্টোজ সুগার, আর এর সাথে প্রেজেন্ট থাকে আমাদের ফসফেট গ্রুপ অথবা ফসফরিক অ্যাসিড। ওকে, ফসফেট। কিন্তু নিউক্লিওসাইডে কিন্তু আমাদের ফসফেট থাকে না বা ফসফরিক অ্যাসিড থাকে না। ওকে, এবার আমরা নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের আমরা যদি স্ট্রাকচারটা দেখি, তাহলে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখতে পাবো, যে আমাদের
যে নাইট্রোজেনাস বেস অ্যান্ড সুগার এর মধ্যে যে আমাদের যে লিঙ্কেজটা থাকে, যে বন্ডটা প্রেজেন্ট থাকে, সেই বন্ডটাকে কিন্তু বলা হয় আমাদের এন বিটা গ্লাইকোসাইডিক বন্ড, অথবা নর্মালি বিটা গ্লাইকোসাইডিক বন্ড এটাকে বলা হয়। ওকে, এই বন্ডের পজিশনটা কিন্তু পিউরিন অ্যান্ড পিরিমিডিনের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, এখানে তোমরা দেখে নেবে। এরপরে নিউক্লিওটাইডে যদি আমরা কথা বলি, তাহলে এখানে নাইট্রোজেনাস বেস অ্যান্ড সুগারের মধ্যে তো অলরেডি আমাদের বিটা গ্লাইকোসিডিক লিঙ্কেজ থাকছে। তাছাড়া আমরা যদি সুগার অ্যান্ড ফসফেট গ্রুপের মধ্যে দেখি, তাহলে এদের মধ্যে আমাদের থাকবে কিন্তু ফসফোএস্টার বন্ড। দিস ইজ আওয়ার ফসফোএস্টার বন্ড। এখানে একটা ফসফোএস্টার বন্ড আর একটা এইখানে ফসফোএস্টার বন্ড, তো টোটাল আমাদের ফসফোডাইএস্টার বন্ড থাকে। ওকে, এরপর বলা হচ্ছে ক্রসিং ওভার সম্পন্ন হয় কোথায়। ওকে, দুটি সমসংস্থ ক্রোমোজোমে, দুটি অসমসংস্থ ক্রোমোজোমে, অথবা উভয়ে। ওকে, ওয়ার ডাজ ক্রসিং ওভার occurs? ওকে, বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোমস অর নন হোমোলোগাস ক্রোমোজোম। ক্রসিং ওভার যেটা হয় সেটা আমাদের বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের মধ্যে হয়ে থাকে। ওকে, বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম। আসলে হোমোলোগাস অ্যান্ড নন হোমোলোগাস এই ব্যাপারটা কি, হোমোলোগাস যে ক্রোমোজোমটা হয় তারা একই রকম দেখতে হয়ে থাকে। ওকে, আসলে আমরা হচ্ছে ডিপ্লয়েড, ওকে, আমরা ডিপ্লয়েড অর্গানিজম। আর আমাদের মধ্যে যে ক্রোমোজোমগুলো এসে থাকে, এখানে একটা প্যাটার্নাল সেট অফ ক্রোমোজোম থাকে আর একটা ম্যাটার্নাল সেট অফ ক্রোমোজোম থাকে। ওকে, এই 2n এর মধ্যে কি থাকে, n+n। এই একটা সেট অফ ক্রোমোজোম আমাদের আসে ফ্রম দ্য ফাদার, অ্যান্ড একটা সেট অফ ক্রোমোজোম আসে ফ্রম মাদার। তো যে যে সেট অফ ক্রোমোজোম আমাদের ফাদার থেকে আসে সেটাকে আমরা বলি প্যাটার্নাল ক্রোমোজোম, যে সেটটা মাদার থেকে আসে সেটাকে আমরা বলি ম্যাটার্নাল ক্রোমোজোম। এখন আমরা জানি আমাদের মধ্যে টোটাল ইন কেস অফ হিউম্যান আমাদের 23 সেটস অফ ক্রোমোজোম রয়েছে। ওকে, মানে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, অথবা 46টি ক্রোমোজোম। এর মধ্যে 23টি ক্রোমোজোম আসে আমাদের বাবার কাছ থেকে, মানে প্যাটার্নাল ক্রোমোজোম 1 2 3 অ্যান্ড সো অন। আর 23টি ক্রোমোজোম আসে আমাদের মায়ের কাছ থেকে। তো এইখানে আফটার ফার্টিলাইজেশন এইখানে কিন্তু দুটো সেট অফ ক্রোমোজোম কিন্তু একটা ডিপ্লয়েড কোষের মধ্যে থাকবে। এখন যখন মিওসিস হয়, তখন মিওসিসের সময় কিন্তু এই যে সেট অফ ক্রোমোজোম এরা কিন্তু পেয়ারিং তৈরি করে। মানে ফার্স্ট সেট অফ ক্রোমোজোম এরা তৈরি করবে ফার্স্ট হোমোলোগাস গ্রুপ, সেকেন্ড সেট অফ ক্রোমোজোম তৈরি করবে, মানে সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোম এটা তৈরি করবে কিন্তু আমাদের সেকেন্ড হোমোলোগাস পেয়ার। ওকে, এইভাবে কিন্তু তৈরি হতে থাকে। এখন হোমোলোগাস নামটা কেন দেওয়া হয়েছে, এরা দেখতে একই রকম হয়ে থাকে, আর একটা থাকে আমাদের প্যাটার্নাল ক্রোমোজোম আর একটা থাকে ম্যাটার্নাল ক্রোমোজোম, এটা একটা কথা। আর একটা বিষয় হচ্ছে যে হোমোলোগাস নামটা কিভাবে হলো, হোমো মিন্স সেম। হোমোলোগাস কথাটার অর্থ কি, হোমোলোগাস, হোমো কথাটার অর্থ হচ্ছে আমাদের সেম অথবা সিমিলার, আর লোগাস কথার অর্থ হচ্ছে লোকেশন। এটা কার রেসপেক্টে সেম লোকেশনের কথা বলা হচ্ছে, এইটা বলা হচ্ছে জিনের রেসপেক্টে। এই দুই হোমোলোগাস ক্রোমোজোমে যদি কোনো জিন প্রেজেন্ট থাকে, যে সমস্ত জিন প্রেজেন্ট থাকে সে সমস্ত জিন কিন্তু সিমিলার পজিশনে প্রেজেন্ট থাকে। যদি আমি একটা জিনের কথা বলি জিন এ, তো এই জিন এ কিন্তু এইখানে এই দুই হোমোলোগাস ক্রোমোজোমের সিমিলার পজিশনে প্রেজেন্ট থাকবে। আমরা যদি আরেকটা জিনের কথা বলি, দ্যাট ইজ জিন বি, তাহলে এই জিনটা কিন্তু যে পজিশনে প্রেজেন্ট থাকবে সেটা দুটো ক্রোমোজোমের ক্ষেত্রে সিমিলার পজিশন হবে। তো সিমিলার টাইপ অফ জিন কিন্তু দুই ক্রোমোজোমের সেম পজিশনে বা সেম লোকাসে অবস্থান করে, এই জন্য এটাকে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম বলা হয়। ওকে, তো এই যে পজিশনগুলো, এই যে পজিশন এদেরকে কি বলা হয়, লোকাস। তো সিমিলার জিন সেম লোকাসে প্রেজেন্ট থাকে। ওকে, এখন এই যে জিনগুলো প্রেজেন্ট রয়েছে এদের মধ্যে যদি কোনো ভ্যারিয়েশন থাকে, তাহলে তারা আলাদা আলাদা অ্যালিল তৈরি করে। ওকে, তো আমরা ডিফারেন্ট জিনের, মানে একটা জিনের ডিফারেন্ট অ্যালিল, অথবা সেই জিনটা দুই হোমোলোগাস ক্রোমোজোমে সেম লোকাসে অবস্থান করার জন্য এই দুই ক্রোমোজোম পেয়ারকে আমরা কি বলবো, হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার বলবো। ওকে, হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার বলবো। এখন এটা নর্মাল একটা কন্ডিশনের আমি কথা বললাম। এখন এটা যদি মিওসিসে যদি এটা পার্টিসিপেট করে, তাহলে সেখানে কি হয় যে এখানে প্রোফেজ ওয়ানে কি হয় যে
তার আগে কিন্তু এটা এস ফেজ করে থাকে, দ্যাট ইজ সিনথেসিস ফেজ, আর সিনথেসিস ফেজে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে অলরেডি ডিএনএ অ্যামাউন্টটা কিন্তু ডবল হয়ে গেছে। তো ডিএনএ অ্যামাউন্ট যদি ডবল হয়ে যায় তাহলে ডিউরিং ডিউরিং প্রোফেজ ওয়ান এইখানে কি তৈরি হবে, যে ক্রোমোজোমটা তৈরি হবে তার মধ্যে ডিএনএ অ্যামাউন্ট ডবল থাকার জন্য দুটো করে ক্রোম্যাটিড তৈরি হয়। ওকে, দুটো করে ক্রোম্যাটিড তৈরি হয়। তো এইখানে আমরা দেখছি যে দুটো করে আমাদের ক্রোম্যাটিড রয়েছে, আর এই যে একই ক্রোমোজোমের যে দুটো ক্রোম্যাটিড এদেরকে বলা হয় সিস্টার ক্রোম্যাটিড। একই ক্রোমোজোমের দুটো ক্রোম্যাটিড সিস্টার ক্রোম্যাটিড। কিন্তু এইখানে আমরা যদি দুটো ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে দুই ক্রোম্যাটিডের কথা বলি তাহলে এদেরকে বলা হয় নন সিস্টার ক্রোম্যাটিড। ওকে, এরা দুটো একসাথে থাকে তো এদেরকে বাইভ্যালেন্ট বলা হয়। দুটো চারটে ক্রোম্যাটিড একসাথে থাকে তাই এদেরকে টেট্রাড বলা হয়। ওকে, এগুলো বিভিন্ন কিন্তু টার্ম ইউজ করা হয় এখানে। এইটা হচ্ছে নন সিস্টার ক্রোম্যাটিড। ওকে, এইখানে কি হয়, ডিউরিং প্রোফেজ ওয়ান এইখানে একটা রিকম্বিনেশন নোডিউল তৈরি হয়। ওকে, রিকম্বিনেশন নোডিউল তৈরি হয় এখানে এই দুই ক্রোম্যাটিডের মধ্যে। ওকে, রিকম্বিনেশন নোডিউল। আর প্রোফেজ ওয়ানের প্যাকেটিন স্টেজে কিন্তু এই দুই নোডিউলের মধ্যে ক্রসিং ওভার হয়ে থাকে। ওকে, তো ক্রসিং ওভারটা যদি আমরা বলে থাকি কখন হয়, ইন মিওসিস সেল ডিভিশন প্রোফেজ ওয়ানের প্যাকেটিন স্টেজে কিন্তু এই ক্রসিং ওভারটা হয়ে থাকে। ওকে, বিটুইন টু নন সিস্টার ক্রোম্যাটিড, বিটুইন টু নন সিস্টার ক্রোম্যাটিড। ওকে, তো আশা করি হোমোলোগাস, নন হোমোলোগাস, ডায়াড, বাইভ্যালেন্ট, টেট্রাড, সিস্টার ক্রোম্যাটিড, নন সিস্টার ক্রোম্যাটিড, এই সমস্ত টার্মিনোলজি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী জিন কি নামে পরিচিত? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জিন দ্যাট কজেস ক্যান্সার? এইটাকে বলা হয় আমাদের অঙ্কোজিন। ওকে, অঙ্কোজিন বলা হয়। কার্সিনোজেনটা কি? কার্সিনোজেন হচ্ছে আমাদের ক্যান্সার কজিং এজেন্ট। ক্যান্সার কজিং এজেন্ট, যে সমস্ত এজেন্টের জন্য আমাদের ক্যান্সার হয়ে থাকে তাদেরকে কার্সিনোজেন বলা হয়। মেটাস্ট্যাটিক জিন এরকম কিন্তু কোনো বায়োলজিক্যাল টার্ম ইউজ করা হয় না, কিন্তু মেটাস্ট্যাসিস হচ্ছে আমাদের যে ক্যান্সার সেলের একটা স্থান থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া, এটাকে মেটাস্ট্যাসিস বলা হয়। আর এটাই আমাদের ম্যালিগন্যান্সি। তো এই মেটাস্ট্যাসিসটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে বেশ কয়েকটা জিন। তো অনেক কটা জিন কিন্তু মেটাস্ট্যাসিসকে নিয়ন্ত্রণ করে, যে কোনো একটা জিন কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করে না। সেলফিশ জিনের যদি আমরা কথা বলি তাহলে সেলফিশ জিন হচ্ছে এমন এমন কিছু জিন, এটা আসলে ইভলিউশনের সাথে জড়িত, ইভলিউশনের সাথে। সেলফিশ জিন যে সমস্ত জিন কেবলমাত্র নিজের প্রপাগেশনের জন্য কাজ করে তাদেরকে সেলফিশ জিন বলা হয়। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পন্ন হয়? ওকে, at which stage of cell division is the separation of centromeres of chromosome? ওকে, এটা কোন স্টেজে হয়ে থাকে? সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায় দুটো পার্টে, এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ। ওকে, অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়। ওকে, আমি যদি একটা নর্মাল সেলের কথা বলি তাহলে এইরকম একটা নর্মাল সেল প্রাইমারি স্টেজে কিন্তু অবস্থান করে। এর মাঝে আমাদের নিউক্লিয়াস রয়েছে। ওকে, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, তার মাঝে আমাদের ক্রোম্যাটিন ফাইবার রয়েছে, জেনেটিক ম্যাটেরিয়াল। এইটা যখন আমাদের সেল ডিভিশনে পার্টিসিপেট করবে ডিউরিং ক্যারিওকাইনেসিসের যে চারটে স্টেজ রয়েছে, প্রথম হচ্ছে আমাদের প্রোফেজ। তো ডিউরিং লেট প্রোফেজে কি হবে, যে এই যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ এইটা কিন্তু কি হয়ে যায়, ডিজেনারেট হয়ে যায়। আর এইখান থেকে আমাদের কি তৈরি হয়, বিভিন্ন ক্রোমোজোম তৈরি হয়। ওকে, বিভিন্ন ক্রোমোজোম তৈরি হয়। এইবার এটা লেট প্রোফেজ। এইটা যখন আমাদের এর পরের স্টেজ যেটা হচ্ছে আমাদের দ্যাট ইজ অন মেটাফেজ, এই স্টেজে কি হয়, যে সেলের মাঝ বরাবর ইকুয়েটোরিয়াল লাইন বরাবর কিন্তু প্রত্যেকটা যে ক্রোমোজোম তারা কিন্তু অ্যালাইন হয়ে যায়, প্রত্যেকটা ক্রোমোজোম ইকুয়েটোরিয়াল লাইনে অ্যালাইন হয়ে যায়। এরপর আর উভয় দিক থেকে কি হয়,
উভয় দিক থেকে যে বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার তারা কিন্তু যুক্ত হয়ে যায় কাইনেটোকরের সাথে। ওকে, আর এরা দুই দিকে একে টানতে শুরু করে। তো এর পরবর্তী পর্যায়ে টিলোফেজে কি হয়, সরি অ্যানাফেজে কি হয়, যে অ্যানাফেজে এই যে বেমতন্তুর টানের ফলে যে ক্রোমোজোমগুলো ভেঙে যায়, ওকে, এরকম একটা ক্রোমোজোম থেকে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়। ওকে, এরকম ক্রোমোজোমগুলো ভেঙে যায়। এর পরবর্তী স্টেজে কি হয়, যে ক্রোমোজোমগুলো দুই অপোজিট পোলে চলে যায় আর সেখানে ডিকন্ডেনসেশন হয়ে যায়। ওকে, ডিকন্ডেনসেশন হয়ে যায় আর সেখানে আবার ধীরে ধীরে যে নিউক্লিয়ার এনভেলপ সেটা কিন্তু আবার তৈরি হতে থাকে, নিউক্লিয়ার এনভেলপ রিঅ্যাপিয়ার্স। ওকে, তো এই স্টেজগুলো হয়ে থাকে। তো এইটা কি আমাদের বিফোর, বা এটা আমরা বলতে পারি আর্লি প্রোফেজ। একটু উপরে লিখি, আর্লি প্রোফেজ। এইটা হচ্ছে আমাদের লেট প্রোফেজ। এইটা হচ্ছে আমাদের মেটাফেজ। ক্রোমোজোম দেখার জন্য সব থেকে যে ভালো স্টেজ, যেখানে আমাদের সব থেকে ভালোভাবে ক্রোমোজোম দেখা যায়, সেটা হচ্ছে আমাদের মেটাফেজ। এরপরে এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ, যেখানে স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার হয় বা স্প্লিটিং অফ ক্রোমোজোম, অ্যানাফেজ। আর এটা হচ্ছে আমাদের টিলোফেজ। এরপরে আমাদের সাইটোকাইনেসিস হয়ে যায়, যেখানে আমাদের এই যে সেল মেমব্রেনটা রয়েছে, এখানে একটা ফারো বা ক্লেফট তৈরি হয়। এই ক্লেফটটা দুই দিক থেকে অগ্রসর হতে থাকে আর দুটো সেলে এটা ভেঙে যায়। ওকে, এরপর বলা হচ্ছে কোনটি প্রাথমিক ভাজক কলা নয়। ওকে, গ্রাউন্ড টিস্যু, প্রোটোডার্ম, প্লিউরোম, প্রোক্যাম্বিয়াম। প্লিউরোমটা আগে প্রোক্যাম্বিয়ামকেই প্লিউরোম বলা হতো, এটা একটা ওল্ড টার্ম। তো প্রোটোডার্ম, প্লিউরন অ্যান্ড প্রোক্যাম্বিয়াম এরা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রাইমারি ক্যাম্বিয়াম বা প্রাথমিক ভাজক কলা, কিন্তু গ্রাউন্ড টিস্যুটা না। ওকে, তো আমাদের এটা আনসার হয়ে যাবে প্রাইমারি ক্যাম্বিয়াম। প্রাইমারি ক্যাম্বিয়াম অথবা প্রাইমারি মেরিস্টেমে যদি আমরা কথা বলি, তাহলে এটা কি, এরা প্রাইমারি গ্রোথে সাহায্য করে। এরপর বলা হচ্ছে নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হলো দ্য লিভিং প্লান্ট সেলস উইদাউট নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের সিভ টিউব সেল। ওকে, এর পাশেই কম্প্যানিয়ন সেল থাকে। এটা আমাদের দেখতে এরকম হয়ে থাকে, এইটা আমাদের সিভ টিউব এলিমেন্ট, আর এর ঠিক পাশেই আমাদের কম্প্যানিয়ন সেল থাকে। আর এর মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু সিভ টিউবের মধ্যে নিউক্লিয়াস থাকে না। ইমেচিওর সিভ টিউবের মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু আফটার ম্যাচুরেশন এর মধ্যে সিভ টিউব নিউক্লিয়াস থাকে না। আফটার ম্যাচুরেশন এর মধ্যে নিউক্লিয়াস থাকে না। ওকে, কন্ডাকশন প্রসেসটা এর মাধ্যমে হয়ে থাকে। এরপর বলা হচ্ছে পাতায় নালিকা বান্ডিল কোন প্রকৃতির। হোয়াট টাইপ অফ ভাস্কুলার বান্ডল অ্যারেঞ্জমেন্ট ইজ ফাউন্ড ইন লিভস। এটা আমাদের মিজার্জ। ওকে, এরপর বলা হচ্ছে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোন ধরনের উদ্ভিদে। এটা আমরা এর আগেও পড়েছি, এটা জিরোফাইট। এটা একটা এদের অ্যাডাপ্টেশন, যাতে করে বেশি ট্রান্সপিরেশনটা যাতে বেশি না হয়, বেশি জল অপচয় না হয়, সেজন্য কিন্তু এদের মধ্যে সানকেন স্টোমেটা অথবা নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। আর এদের পাতার বাইরে থিক কিউটিকেলের লেয়ারও দেখা যায়। এরপর বলা হচ্ছে বট পাতা সিস্টোলিথ যুক্ত কোষকে কি বলা হয়। এটাকে আমাদের বলা হয় লিথোসিস্ট। ওকে, হোয়াট ইজ ইট কল্ড ইফ ব্যানিয়ান লিভস কন্টেন সিস্টোলিথ। সিস্টোলিথ সেটা হচ্ছে আমাদের এক প্রকারের ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল। ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। ওকে, এটা লিথোসিস্ট বলা হয় বট গাছের ক্ষেত্রে। এরপর হিমোসাইনিন হলো আয়রন বাইন্ডিং প্রোটিন। আয়রন বাইন্ডিং প্রোটিন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, নট হিমোসাইনিন। হিমোসাইনিন হচ্ছে আমাদের কপার বাইন্ডিং প্রোটিন। ওকে,
দিস ইজ কপার বাইন্ডিং প্রোটিন। এরপর বলা হচ্ছে নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে কোন উদ্ভিদের ক্ষেত্রে, মানে স্ক্যাটার্ড অবস্থায় থাকে, স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডল ফাউন্ড ইন, দিস ইজ মনোকট, একবীজপত্রীর ক্ষেত্রে এটা দেখা যায়, স্ক্যাটার্ড অবস্থায় থাকে। যদি আমরা সেটাকে মাইক্রোস্কোপের নিচে যদি কাণ্ডের ট্রান্সভার্স সেকশনটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে ভাস্কুলার বান্ডলগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি ফিগারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল ভিউ অফ স্টেম, কাণ্ডের মনোকট উদ্ভিদের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডার্ক স্পটটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডল। এটা ভেতরে বাইরে পেরিফেরাল এরিয়াতে একটু বেশি রয়েছে, কিন্তু পুরো পুরো ভলিউমে কিন্তু এটা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডল। এটা কেবলমাত্র মনোকটের ক্ষেত্রে দেখা যায়, মনোকটের স্টেমে দেখা যায়। ওকে, এরপর বলা হচ্ছে হ্যালোফাইটস কোন ধরনের উদ্ভিদ, হোয়াট কাইন্ড অফ প্লান্টস আর হ্যালোফাইটস। হ্যালোফাইটস হচ্ছে আমাদের সল্ট রেজিস্ট্যান্ট প্লান্ট। এরা স্যালাইন এনভায়রনমেন্টে কিন্তু এরা থাকে, যেমন আমাদের ম্যানগ্রোভস অথবা যে কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সমস্ত ভেজিটেশন থাকে তাদেরকে আমাদের হ্যালোফাইটস বলা হয়। ওকে, এরপর বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন আলোক রশ্মি। ওকে, হুইচ রেজ আর রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট, দিস ইজ আওয়ার ইনফ্রারেড রে। ইনফ্রারেডটা আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী একটা আলোক রশ্মি। আমাদের পৃথিবীর চারপাশে যে গ্রিন হাউস গ্যাস, সেটা পৃথিবীকে কিন্তু একটা বলয়ের মতো ঘিরে থাকে, ওকে, একটা চাদরের মতো এটাকে আবৃত করে রাখে। আর বাইরে থেকে যখন ইনফ্রারেড ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য রূপে যখন ভেতরে প্রবেশ করে, এটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য রূপে প্রবেশ করে, কিন্তু আফটার রিফ্লেকশন ফ্রম দ্য আর্থ সারফেস এটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে পরিণত হয়। এটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে পরিণত হয়, আর এইটা কিন্তু আর বাইরে বেরোতে পারে না। ওকে, আসার সময় এটা একদম ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে আসে, ওয়েভলেন্থ একদম কম হয়, কিন্তু আফটার রিফ্লেকশন এইটা আর বাইরে বেরোতে পারে না, কারণ এটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে পরিণত হয়। আর এইটা কিন্তু ভেতরে ট্র্যাপ হয়ে যায়। তো এটা মাল্টিপল রিফ্লেকশন এভাবে হতে থাকে, আর ভেতরে এটা ট্র্যাপ হয়ে যায়, যেটা আমাদের আর্থের অ্যাভারেজ টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। ইনক্রিজ ইনক্রিজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার, টি অ্যাভারেজ, এটা বাড়িয়ে দেয়। এটাই আমাদের গ্রিন হাউস এফেক্ট। ওকে, এর জন্য দায়ী কে, আমাদের ইনফ্রারেড রে। এরপর বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদের ক্ষেত্রে, ভিভিপারাস জার্মিনেশন ইজ অবজার্ভড ইন। ভিভিপারাস জার্মিনেশন মানে এমন জার্মিনেশন যেখানে গাছে, এটা এমন জার্মিনেশন যেখানে গাছে ফল থাকা অবস্থায়, গাছে ফল থাকা অবস্থায় এর যে বীজ এই বীজের মধ্যে কি দেখা দেবে, অঙ্কুরোদ্গম দেখা দেবে। ওকে, বীজটা অঙ্কুরিত হয়ে যাবে। তো এই ধরনের যে আহ, এক মিনিট, এটা আমাদের ফল, এর মধ্যে আমাদের এটা সিড রয়েছে, দিস ইজ সিড, দিস ইজ ফ্রুট, অ্যান্ড দিস ইজ আওয়ার দিস ইজ জার্মিনেশন অফ দিস ফ্রুট। তো উদ্ভিদে থাকা অবস্থায় যে জার্মিনেশন হয় এইটাকে কি বলা হয়? ওকে, এইটাকে বলা হয় আমাদের ভিভিপারাস জার্মিনেশন অথবা জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটা কখন হয়ে থাকে, কাদের ক্ষেত্রে হয়ে থাকে? এটা হয়ে থাকে আমাদের রাইজোফোরার ক্ষেত্রে। ওকে, এরা এরা কোথায় থাকে? এরা থাকে কিন্তু একদম স্যালাইন এনভায়রনমেন্টে, যেখানে আহ, মাটিটা কিন্তু একদম কাদার মতো থাকে, নরম মাটি থাকে। ওকে, অথবা বেশিরভাগ সময় জলমগ্ন থাকে। তো সেখানে যদি এই ফলটা যদি নিচে পড়ে, তাহলে সেখানে নিচে পড়ে স্যালাইন এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু ফলটা নষ্ট হয়ে যাবে, সেখানে বা বীজটাও নষ্ট হয়ে যাবে, সেখানে কিন্তু জার্মিনেশন প্রসেসটা কিন্তু হবে না। ওকে, নষ্ট বলা যাবে না, কিন্তু জার্মিনেশন প্রসেসটা হবে না। তো জার্মিনেশন প্রসেসটা যাতে আগেই হয়ে যায়, সেই জন্য এই ফলটা যতক্ষণ মানে গাছে থাকা অবস্থায় কিন্তু এটার জার্মিনেশন প্রসেসটা হয়ে যায়, যাতে যখন এই গাছ থেকে খুলে পড়বে, তখন নিচে পড়েই কিন্তু এই বীজটা কিন্তু নরম মাটিতে গেঁথে যাবে, আর এখান থেকে কিন্তু একটা নতুন প্লান্ট তৈরি হবে। ওকে,
তো এটা হচ্ছে এর একটা অ্যাডাপ্টেশন, যাতে করে এই নিচে প্রপাগেশনটাকে কন্টিনিউ রাখতে পারে। ওকে, তো এইটা যখন নিচে খুলে খুলে পড়বে তখন এটা কি করবে, এটা একদম মাটিতে সঙ্গে সঙ্গে রোপিত হয়ে যাবে। ওকে, আর পরবর্তী স্টেজে এখান থেকে একটা নতুন সিডলিং তৈরি হবে, একটা নতুন প্লান্ট তৈরি হবে, ছোট্ট একটা চারা গাছ। ওকে, এইভাবে এরা নিজের প্রপাগেশনটাকে কন্টিনিউ রাখে। যেহেতু এটা স্যালাইন এনভায়রনমেন্ট, তাই নর্মালি কিন্তু এখানে জার্মিনেশন প্রসেসটা সম্ভব নয়। তাই এই গাছের একটা অ্যাডাপ্টেশন হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। এরপর বলা হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন পাতার ছিদ্র বন্ধে সাহায্য করে? হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট হরমোন হেল্প ইন স্টোমেটাল ক্লোজার? স্টোমেটাকে ক্লোজ করতে কে সাহায্য করে? সেটা হচ্ছে আমাদের অ্যাবসিসিক অ্যাসিড। কোথায় রয়েছে আমাদের? অপশন ডিতে রয়েছে। তো অ্যাবসিসিক অ্যাসিড এইটা আমাদের পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। ওকে, এর আগের লেকচারে একটা প্রশ্নে কারেকশন রয়েছে, কোশ্চেন নাম্বার 4। এখানে ফাইসিলিয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছিল ফাইসিলিয়া আর কি নামে পরিচিত, পর্তুগিজ ম্যান অফ ওয়ার। কিন্তু এইখানে একটা ভুল রয়েছে, এই নামটা লিখতে আমার একটু ভুল হয়েছিল, সি পেন উপর নিচে হয়ে গেছে আসলে। সি পেন এটা আসলে পেনাটুলা, আর সি ফ্যানকে বলা হয় গর্গোনিয়া। ওকে, তো এটা একটু কারেকশন রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।